মৃত্যু না কমলেও কমেছে করোনায় শনাক্তের হার, নকল মাস্ক ও স্যানিটাইজারের বিরুদ্ধে অভিযানের তাগিদ। মাসের শেষ সপ্তাহে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ। প্রচণ্ড শীতেও খোলা আকাশের নিচে ছিন্নমূল দরিদ্র মানুষ। ইসির বিরুদ্ধে ৪২ নাগরিকের চিঠি উদ্দেশ্য প্রণোদিত, বললেন কমিশনার শাহাদাত। অভিযোগ ভিত্তিহীন দাবি। সংস্কারের অভাবে ভেঙে পড়েছে আশ্রয়ণ প্রকল্পের ঘরবাড়ি। থাকার উপযোগী না হওয়ায় ঘর ছাড়ছেন অনেকে। বিশ্বে করোনায় মোট মৃত্যু প্রায় ১৭ লাখ। ভাইরাসের নতুন ধরন রোধে যুক্তরাজ্যের সাথে ৩ দেশের ফ্লাইট বাতিল। সবাইকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারহানা হক। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে করোনায় মৃত্যু না কমলেও নমুনা পরীক্ষা বিবেচনায় কমেছে শনাক্তের হার। ২০ ডিসেম্বর পর্যন্ত আগের ৭ দিনে পড়ে রোগীর শনাক্তের গড় হার ছিল ১ অঙ্কের ঘরে। বিশেষজ্ঞরা বলছেন, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরুর পর থেকে শনাক্তের হারে কিছুটা পরিবর্তন এসেছে। সংক্রমণ সম্পর্কে সঠিক ধারণা পেতে আরটি-পিসিআর ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার ফল আলাদাভাবে বিশ্লেষণ প্রয়োজন। ১ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত পরীক্ষা বিবেচনায় দেশে গড়ে করোনা শনাক্তের হার ছিল ১৪.১১। তবে ১৪ ডিসেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত ৭ দিনে গড়ে রোগী শনাক্তের হার নেমে এসেছে ৯.৫৫%। ৫ ডিসেম্বর ১০ জেলায় শুরু হয় র্যাপিড অ্যান্টিজেন টেস্ট। বর্তমানে ২৯ জেলায় ব্যবহৃত হচ্ছে এই পদ্ধতি। আরটি-পিসিআর মেশিনে পরীক্ষার ফলের সঙ্গে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ফল যোগ হওয়ায় পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হারে কিছুটা পরিবর্তন এসেছে বলে মনে করছেন এই বিশেষজ্ঞ। যে অ্যান্টিজেন টেস্টে ফলস নেগেটিভিটির সংখ্যা অনেক বেশি হয়, সুতরাং সেই ক্ষেত্রে যদি আমি যেটাতে পজিটিভিটি কম হবে সেটাকে যদি পজিটিভিটি বেশির সঙ্গে মিক্স আপ করে ফেলি, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবে আক্রান্তের হার এমনিতেই কমে যাবে। কাজে সেই ক্ষেত্রে একটা ভাবনার বিষয় আমাদের রয়ে গেছে। তবে পরীক্ষার সংখ্যা না বাড়ালে করোনা সংক্রমণের হার সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয় বলেও মনে করেন তিনি। দেশের কোথায় কত সংখ্যক মানুষ সংক্রমিত হচ্ছে তা এলাকা ভিত্তিকভাবে বিশ্লেষণ করার পরামর্শ তার। আমরা এতগুলো ল্যাবে গেলেও কিন্তু টেস্টের পরিমাণ সংখ্যা কিন্তু কমে গেছে। এই টেস্ট দিয়ে আসলে কোনো দেশের সত্যিকার অর্থে সংক্রমণের হার বলা সম্ভব না। আমাদের খুব দ্রুত টেস্টের হার বাড়াতে হবে, সারা দেশব্যাপী বাড়াতে হবে, এবং যেটাকে বলে কমিউনিটি টেস্টিং, কমিউনিটিতে গিয়ে মানে প্রোঅ্যাক্টিভলি নিজেদের উদ্যোগে গিয়ে মানুষের ঘরে ঘরে দরকার হলে টেস্ট করতে হবে। রোগী শনাক্তের হার ৫%-এর নিচে অন্তত ২ সপ্তাহ স্থায়ী না হলে স্বস্তির কোনো সুযোগ নেই বলে মনে করছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ রোধে মাস্ক পরা নিশ্চিতে অভিযান চললেও নকল মাস্ক কিংবা ভেজাল স্যানিটাইজার বন্ধে দেখা যাচ্ছে না তেমন কোনো তৎপরতা। প্রশাসন বলছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই নকল পণ্যের বিরুদ্ধে অভিযান চালানো হয়ে থাকে। এদিকে স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এসব নকল পণ্য আরও বেশি ক্ষতির কারণ হতে পারে। তাই নকল মাস্ক ও স্যানিটাইজার বিক্রি বন্ধে দ্রুত অভিযান জরুরি। ঢাকার প্রতিটি সড়ক বা ট্রাফিক সিগন্যালে দেখা যায় মাস্ক বিক্রির এমন দৃশ্য। যদিও দেশে করোনা সংক্রমণের শুরুতে চিত্র ছিল অন্যরকম। মাস্কের দাম ছিল আকাশ ছোঁয়া, আর এখন অলিগলি থেকে শুরু করে সব জায়গায় ২ থেকে ৩ টাকাতেও মিলছে মাস্ক। শীতে করোনা সংক্রমণ বাড়তে পারে এমন আশঙ্কায় মাস্ক পরা নিশ্চিতে মাসখানেক যাবৎ কঠোর অবস্থানে সরকার, আর এই সুযোগে মানহীন মাস্কের ৬ লাভ বাজার। এখানে আসলে কম দামি মাস্কটাই বেশিরভাগ চলে। ক্রেতারা চাইছেন মানহীন পণ্য বন্ধেও সরকারের কঠোর অবস্থান।
মাস্ক যদি ভালো না হয় তাহলে আমাদের প্রোটেকশনটা ভালো হবে না। এটা ভেজাল হ্যান্ড স্যানিটাইজার দেখা যাচ্ছে বিভিন্ন বিষাক্ত কেমিক্যাল দিয়ে তৈরি করে, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ঝুঁকি এবং ক্ষতিকর হতে পারে। কোন মাস্কটা পরলে ভালো হবে, কোন মাস্কটা খারাপ, এটা যেন আপনাদের প্রচার মাধ্যম এবং সরকারের জন্য প্রচার থাকে এবং কোম্পানির যেন একটা মার্ক দেওয়া থাকে যে এই মার্কটা যেন সবাই ব্যবহার করে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন মাস্ক ও স্যানিটাইজার সাধারণ পণ্য হিসেবে নয়, দেখতে হবে চিকিৎসা সরঞ্জাম হিসেবে। আমরা দেখছি যে এর সাথে স্বাস্থ্যের একদম মৌলিক বিষয়গুলো জড়িত হয়ে গেছে। সুতরাং এটিকে মেডিকেল ডিভাইস যে রেজিস্ট্রেশন নীতিমালা ডিজি ড্রাগসের, সে ডিজিডি এর আন্ডারে নিয়ে যেতে হবে এবং যে কোনো প্রোডাক্ট যারা ম্যানুফ্যাকচার করবে তাদেরকে সেই কোয়ালিটি কন্ট্রোলের নিয়ন্ত্রণের আওতায় নিয়ে গিয়ে সেইখান থেকে অ্যাপ্রুভ করিয়ে তারপরে মার্কেটে করতে হবে। ঢাকা জেলা প্রশাসন বলছে ভেজাল পণ্য রোধে কঠোর প্রশাসন। আমরা সারা বছরই কিন্তু ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে থাকি। ভেজাল মাস্ক স্যানিটাইজারের বিষয়ে আসলে স্পেসিফিক অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিচ্ছি। এখন ঢালাও অভিযোগ করলে আসলে এটা আইডেন্টিফাই করাটা কঠিন। করোনা রোধে স্বাস্থ্যবিধি মানতে সবাইকে আরো সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সারা দেশে চলমান মাঝারি শৈত্যপ্রবাহ চলবে আরও 2 দিন। মাসের শেষ সপ্তাহে আসছে আরেকটি শৈত্যপ্রবাহ, এমন তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া আগামী কয়েকদিন ঘন কুয়াশা পড়ার আভাসও দিয়েছে আবহাওয়া অফিস। উত্তরাঞ্চলে বইছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। কনকনে ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। কর্মহীন অলস সময় পার করছেন শ্রমিকরা। কুড়িগ্রামে রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7 ডিগ্রি সেলসিয়াস। শীতের দুর্ভোগে পড়েছে বস্তি, চরাঞ্চল ও নদ নদী তীরবর্তী এলাকার হতদরিদ্র মানুষ। পঞ্চগড়ে রোববার সকালে সর্বনিম্ন 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাসের কারণে স্থবির জনজীবন। চুয়াডাঙ্গায় সকালের দিকে কনকনে শীত থাকায় ঘর থেকে তেমন একটা বের হচ্ছেন না কেউ। একই অবস্থা মেহেরপুরেও। এদিকে শীত বাড়তে থাকায় বেনাপোল স্থলবন্দরে আমদানি রপ্তানি স্থবির হয়ে পড়েছে। দূরপাল্লার পরিবহন আসছে দেরিতে। বাস কাউন্টার থাকছে ফাঁকা। শ্রমিকেরা শুয়ে বসে কাটাচ্ছেন সময়। শীত হোক আর ঠান্ডা হোক আমরা খাদ্য পারি দিব, আর শীতের খাবার দিব নাই, আমরা ইলাকানে শীতের খাবার দেওয়ার দরকার। চলি কষ্ট মষ্ট করে, কামের রুজি নাই, রিস্কের ভিতরে কম্বল সম্বল ঘরের ভিতরে নাই, বললির উপরে আসলাম 6 মাস। আবহাওয়া অধিদপ্তর বলছে মাসের শেষ নাগাদ আসতে পারে আরো একটি মাঝারি শৈত্যপ্রবাহ। তবে চলমান শীতের প্রকোপ থাকবে অন্তত আরো 2 দিন। মৃদু বাতাস বইছে, এই জন্য শীতের প্রকোপটা একটু চলছে, যেটা আরো 2 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। যাতে উত্তর অঞ্চলে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ এবং ঢাকা বিভাগেও এই শীতের তীব্রতা অত্যাধিক, এটা আস্তে আস্তে একটু কমে যাচ্ছে। পুরোপুরি শীত চলে যাবে না, শীতের প্রকোপটা থাকবে, কিন্তু এখন যে পরিস্থিতি তার চেয়ে একটু ক্রমশ উন্নতি হবে। আগামী মাসে সারা দেশে বইতে পারে আরো 2টি শৈত্যপ্রবাহ। তাপমাত্রা নেমে আসতে পারে 8 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস, জানিয়েছে আবহাওয়া অফিস। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়ছে শীতের প্রকোপ, আর এতে সবচেয়ে কষ্টে ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন মানুষ। এসব মানুষের কেউ রাত কাটায় খোলা আকাশের নিচে, কেউ যাত্রী ছাউনিতে। প্রচন্ড ঠান্ডায় বিপর্যস্ত এসব মানুষের অনেক সময় জোটে না দুবেলা খাবারও। মেহেরপুরে বিভিন্ন রাস্তা, যাত্রী ছাউনি কিংবা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এভাবেই দেখা মিলবে ছিন্নমূল ও মানসিক ভারসাম্যহীন মানুষের। এমনিতেই অর্থাহারে অনাহারে দিন কাটে এসব মানুষের। তার উপর এখনকার প্রচন্ড শীত দুর্ভোগ বাড়িয়েছে কয়েক গুণ। পথচারীরা সদয় হলে কখনো খাবার জোটে, নয়তো দিন কেটে যায় অনাহারেই। প্রয়োজনীয় শীতবস্ত্র নেই বেশিরভাগের। জেলায় পুনর্বাসনের কোনো ব্যবস্থা না থাকায় এসব মানুষের দিন কাটে অন্যের দয়ায়। এইভাবেই পড়ে থাকে শীতে, জড়ি করি, খেটা নেই, বালিশ নেই, কিচ্ছু নেই। কেউ সাইডে খাবার দিল খাইলো, নাহলে পাউরুটি ফাড়ুকে দিল, বিড়ি খাইলো, এরকম ভাবে থাকে। আমাদের এই 3-4 পোশাক ছাড়া আমাদের শীত ভাঙছে না। তিনি পাগল, তিনি যে কি অবস্থায় আছে সেটা আমরা দেখছি। সে তো তার শীতের পোশাকটা সদ্য দরকার এবং তার জন্য এই জায়গাটা একটু নির্ধারিত জায়গার দরকার। জেলায় ছিন্নমূলদের তালিকা করে সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। লোক শীতে কষ্ট পাচ্ছে, এটা হয়তো আমাদের নজরে, সে যদি দূরে অবস্থান করে, এটা হয়তো আমাদের নজরে আসে না, অনেক সময় হয়তো বাদ পড়ে যায়। আপনাদের মাধ্যমে আমরা পাই, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর এরকম যদি আরো তথ্য দিতে পারেন, আমরা তার কাছে পৌঁছে দেব। শীতে রাস্তায় থাকা মানুষদের খাদ্য সহায়তা ও শীতবস্ত্র পৌঁছে দেওয়া হবে প্রশাসনের পক্ষ থেকে, এমন প্রত্যাশা সাধারণের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
শীতের আরো প্রকোপ নিয়ে জানাতে এবার নীলফামারী ও ফেনী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে নীলফামারীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী জসিম উদ্দিন। জসিম, নীলফামারীতে আজকের তাপমাত্রা কত? শীতের প্রভাব কেমন দেখছেন? তাপমাত্রার কথাই যদি প্রথমে বলি তাহলে এখানে নীলফামারীতে দুটি আবহাওয়া স্টেশন রয়েছে। আমি প্রথমেই সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিস থেকে যা পেয়েছি, আজকের তাপমাত্রা রয়েছে 10.4 ডিগ্রি সেলসিয়াস এবং ডিমলায় রয়েছে 11.4 ডিগ্রি সেলসিয়াস। স্বভাবতই বোঝা যাচ্ছে যে গতকালের চেয়ে প্রায় 1 হতে 1.5 ডিগ্রি তাপমাত্রা এখানে বৃদ্ধি পেয়েছে। তবুও এখানে কুয়াশা যেটা রয়েছে, ঘন কুয়াশা রয়েছে, ঘন কুয়াশার কারণে এখানে ঠান্ডার যে প্রভাব সেটা খুবই প্রকোপ আকারে ধারণ করেছে। এখানে হাড় কাঁপানো সেই শীত রয়েছে। তবে সূর্যেরও দেখা মিললেও তারপরও এই ছিন্নমূল মানুষের যে প্রভাবটা পড়েছে শীতের, সেখানে অবস্থা খুবই কাহিল হয়ে পড়েছে এই সমস্ত শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষের। আর একটি বিষয় আপনাকে জানাই যে আমি নীলফামারী জেলা পরিষদ এবং প্রশাসকের কাছ থেকে যেটি তথ্য পেয়েছি যে ইতিমধ্যে এই সমস্ত শীতার্ত মানুষদের মাঝে প্রায় 30,000 কম্বল বিতরণ করা হয়েছে। পাশাপাশি প্রায় 1,000 এই ছিন্নমূল নিম্ন আয়ের মানুষকে প্রায় 16.5 কেজি করে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। তবে আবহাওয়া অফিস সর্বশেষ যে খবরটি আমাকে জানিয়েছে যে আগামী কাল থেকে এবং আগামী যে 24 ঘন্টা এর তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। তবে আর একটি বিষয় যে সাধারণ মানুষের যে এই যে তাপের এবং শীতের যে অবস্থা, সেই বিষয়টির দিকে লক্ষ্য রেখে এখানে সামাজিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনও শীতার্ত মানুষদের মাঝে শীত বিতরণ করেছে। এবং আপনাকে আরেকটি জানিয়ে রাখি যে বিশেষ করে যে আগামী যে আবাদ যে আবাদ আসে এবং যে বীজতলাগুলো রয়েছে, সেই বীজতলাগুলো রক্ষা করতে ইতিমধ্যে বীজতলার যে চাষিরা রয়েছে সেগুলো পলিথিন দিয়ে ঢেকে রাখার যে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ, তারা সেটি মেনে চলছে। এ ছিল আমার কাছে নীলফামারী থেকে শীতের সর্বশেষ খবর। এবার ফেনী থেকে যোগ দিচ্ছেন আমাদের আরেক সহকর্মী সমীর উদ্দিন। সমীর, শৈত্যপ্রবাহে জনজীবনে কেমন প্রভাব ফেলেছে? শীতার্তদের সহযোগিতায় কোনো ধরনের উদ্যোগ আছে কি? আমি যদি আপনাকে বলে রাখি, আজকে এখানকার যে তাপমাত্রা আজকে 13.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন বিরাজমান হয়েছে। এখানে আসলে শীত যে শৈত্যপ্রবাহ, যেটা মৃদু শৈত্যপ্রবাহ, সেটি বহমান রয়েছে। আমরা এখানকার যে আবহাওয়া অধিদপ্তর তাদের সাথে কথা বলেছেন, তারা জানিয়েছেন গতকালকে ছিল 12.1 ডিগ্রি সেলসিয়াস, সেই তুলনায় আজকে 1 ডিগ্রি তাপমাত্রা এখানে বৃদ্ধি পেয়েছে। আর এখানকার যে নিম্ন আয়ের মানুষরা আসলে এরা বিপাকে পড়েছে, তারা আসলে খুব ভোরে কাজে বের হন, কিন্তু আজ দুদিন তারা কিন্তু তেমন দ্রুত বের হতে পারেন নাই শীতের কারণে। আর বিভিন্ন শ্রমিকরা, তারা যে বাস এবং ট্রাক, তারাও আসলে কাজে বের হতে পারেন নাই, কারণ এখানে ঘন কুয়াশা সকালবেলা বেশি থাকলেও এই মুহূর্তে আসলে ঘন কুয়াশার পরিমাণ অনেক কম রয়েছে। এখানকার জেলা প্রশাসনের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে শীতার্ত মানুষের জন্য তাদের যে কম্বল বিতরণ সেটি তারা অব্যাহত রেখেছেন। আর এখানকার যে স্থানীয় সংসদ, তিনিও এখানকার যে নিম্ন আয়ের মানুষ রয়েছে, শিশু রয়েছে, তাদের জন্য শীতবস্ত্র বিতরণে তারা ব্যবস্থা করছেন। আর এদিকে আমরা জেলা স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলেছিলাম, তারা বলছেন শীত বাড়ার সাথে সাথে এখানকার যে শিশু এবং বৃদ্ধদের যে শীতজনিত রোগ যেগুলো, সেগুলো বৃদ্ধি পেয়েছে। এই পর্যন্ত ফেনী 250 শয্যা জেনারেল হাসপাতালে 39 জন রোগী তারা এখানে ভর্তি হয়েছেন। আর এখানে কোভিডের সংখ্যাও কিন্তু বাড়তি রয়েছে। গতকাল পর্যন্ত এখানে নতুন কোভিড সংখ্যা রোগী কিন্তু 6 জন ভর্তি হয়েছেন। এখানকার স্বাস্থ্য বিভাগ জানিয়েছেন যে শীত যত বাড়ছে, যারা আগে কোভিডে পজিটিভ হয়েছিলেন তারা সুস্থ হওয়ার পর তারা কিন্তু শ্বাসকষ্টজনিত রোগে তারা কিন্তু ভুগছেন এবং তারা বলছেন এটি যত দিন বাড়ছে তত এটার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে এবং এটি মোকাবিলা করার জন্য তাদের স্বাস্থ্য বিভাগ থেকে তারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বলে আমাকে জানিয়েছেন। আর এখানকার যে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রয়েছে, তারাও কিন্তু শীত বস্ত্র বিতরণের জন্য তারা কার্যক্রম পরিচালনা করছেন। আর এই ছিল আমার কাছে ফেনীর শৈত্যপ্রবাহ নিয়ে সর্বশেষ পরিস্থিতি। ফেনী ও নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা শীতের সর্বশেষ পরিস্থিতি খবর। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসৎ আচরণের অভিযোগে রাষ্ট্রপতির কাছে 42 জন নাগরিকের চিঠি দেয়াকে উদ্দেশ্য প্রণোদিত বলছেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। চিঠিতে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো ভিত্তিহীন বলেও দাবি তার।
এদিকে রাষ্ট্রপতির কাছে থাকায় এ নিয়ে কথা বলতে চাননি প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। নির্বাচন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, দুর্নীতি ও অর্থ সংশ্লিষ্ট অসদাচরণের অভিযোগ তুলে সোমবার রাষ্ট্রপতির কাছে চিঠি দেন ৪২ বিশিষ্ট নাগরিক। এ বিষয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের পরামর্শও তাদের। সুনির্দিষ্ট ৯টি অভিযোগের মধ্যে বিশেষ বক্তা হিসেবে ২ কোটি টাকা গ্রহণ, নিয়োগের নামে ৪ কোটি ৮ লাখ টাকার দুর্নীতি, নিয়ম বহির্ভূতভাবে ৩টি করে গাড়ি ব্যবহার এবং ইভিএম কেনায় অনিয়মের কথা বলা হয়েছে। এছাড়া জাতীয় সংসদ, উত্তর ও দক্ষিণ ঢাকা, গাজীপুর, খুলনা, সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে গুরুতর অসদাচরণের অভিযোগও আনেন তারা। শনিবার এ নিয়ে করা হয়েছে ভার্চুয়াল সংবাদ সম্মেলন। মহামান্য রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ ব্যক্তি হিসেবে, দেশের আমাদের সবার অভিভাবক হিসেবে দেশের ভালোর জন্য, মঙ্গলের জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তিনি যেটা ভালো মনে করেন সেটা অবশ্যই করবেন। রোববার বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনলে একে উদ্দেশ্য প্রণোদিত বলেন নির্বাচন কমিশনার শাহাদাত হোসেন চৌধুরী। জানান, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। ওনারা তো এই নির্বাচন কমিশনে ব্যবসা করতেও চেয়েছিলেন, সেই ব্যবসার সুযোগ হয়তো এই নির্বাচন কমিশনের আমলে হয়তো হয় নাই। এটা হয়তো বা কোনো উদ্দেশ্য প্রণোদিত এবং এগুলো কোনোটাই ভিত্তি আছে বলে আমি মনে করি না। এবং এরকম একটা বিষয় উপস্থাপন করা আমি মনে করি যে এটা সুধীজনদের জন্য এটা বিবেচনাপ্রসূত নয়। এদিকে বিশিষ্ট নাগরিকের তোলা অভিযোগ নিয়ে জানতে চাইলে রাষ্ট্রপতির কাছে যাওয়া বিষয়ে কথা বলবেন না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। রাষ্ট্রপতির কাছে পেন্ডিং থাকলে সেটা দিয়ে কথা বলবেন। রিজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ফরিদপুরের ১৫০০ গৃহহীন পরিবারের মুখে হাসি ফুটতে যাচ্ছে। মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের আওতায় জেলার ৯ উপজেলায় ১৫০০ পরিবারকে সেমি পাকা ঘর করে দেওয়া হচ্ছে। ২০২১ সালে জানুয়ারির মধ্যেই এসব টি, ভাঙ্গা উপজেলায় ২৫০টি, আলফাডাঙ্গায় ২২০টি, সদরপুরে ১৭৮টি, চরভদ্রাসনে ১৫০টি, মধুখালীতে ১৪৮টি, নগরকান্দা ১৫০টি, বোয়ালমারীতে ৯২টি ও সালথা উপজেলায় ৩৫টি বসতঘর তৈরি হচ্ছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভূমিহীনদের আবাসনে দেশের নানা জেলার আশ্রয়ণ প্রকল্পে নেই সঠিক পরিকল্পনা, হচ্ছে না জরুরি সংস্কার। দুর্ভোগে আছেন সরকারের এই অগ্রাধিকার প্রকল্পে ঠাঁই পাওয়া দরিদ্র জনগোষ্ঠী। সংস্কারের অভাবে ভেঙে পড়েছে ঘরবাড়ি, সুপেয় পানি ও পয় নিষ্কাশন ব্যবস্থাও নাজুক, আবার কোথাও হুমকি হয়ে দাঁড়িয়েছে নদী ভাঙন।
2001 সালে 40টি ভূমিহীন পরিবারের জন্য লক্ষ্মীপুরের চর রমণীমোহন এলাকায় তৈরি হয় আবাসন, কিন্তু গত 20 বছরেও আশ্রম প্রকল্পের কোনো সংস্কার হয়নি। ভেঙে পড়েছে ঘরের দরজা জানলা, টিনের চালে ফুটো দিয়ে ঘরে ঢুকে বৃষ্টির পানি। দরিদ্র ভূমিহীনদের সামর্থ্য নেই এসব মেরামত করার। কেবল বাড়িঘর নয়, সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও নাজুক। সরকার আমাদেরকে ঘর দিয়েছে আমরা সুখ শান্তিতে থাকার জন্য। এখন ঘর রয়েছিলাম কয়েক বছর, এখন ঘর ভাঙিয়া গেছে, এখন থাকতে অসুবিধা, পানি পড়ে। মানুষ যে বাইরে বৃষ্টি পড়লে ঘরে যায়, ঘরে নিয়ে আশ্রয় নেয়। আর যে এখন দেখা যাচ্ছে কি আমরা যে ঘরে বৃষ্টি পড়লে ঘরে যাবো, আমরা মানে বৃষ্টি পড়লে বাইরে আইতে আরো। জেলার আশ্রয় কেন্দ্রগুলোর আরেক হুমকি নদী ভাঙন। মোট 104টি আশ্রয় কেন্দ্রের মধ্যে 5টি ইতিমধ্যে বিলীন হয়েছে নদীগর্ভে। ঝুঁকির মুখে আছে রামগতি উপজেলা চর গজারিয়া, চর আলেকজান্ডার, তেলির চর, কমলনগর উপজেলা চর ফলকন সাহেবের হাট সহ 10টি এলাকার আশ্রয় কেন্দ্র। উপজেলা প্রশাসন বলছে আশ্রয় প্রকল্পের ঘরবাড়ি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আমরা সংশ্লিষ্ট পিএইউ সহ এসিলেনকে বলেছি সরেজমিনে এই আশ্রয় প্রকল্পগুলি ভিজিট করে সেখানে কি ধরনের সংস্কার প্রয়োজন এটার একটা প্রস্তাবনা বা প্রাক্কলন তৈরি করার জন্য। পিরোজপুর জেলাতেও বেশিরভাগ আশ্রয় প্রকল্পের অবস্থা নাজুক। ভাঙাচোরা অবস্থায় বেশিরভাগ ঘরবাড়ি, অনেক টিউবওয়েলই অকেজো, পয়ঃনিষ্কাশনের অবস্থা সঙ্গীন। সীমিত বরাদ্দ নিয়ে যথাসম্ভব সংস্কার কাজ চলছে জানালেন জেলা প্রশাসক। আমাকে বাথরুম নাই, এবার ঘর দিয়ে পানি পড়ে, আমরা রইতে পারতেছি না। টিউবওয়েল নাই, পায়খানা নাই, তারপরে তো একটা সাইকেল সেন্টার লাগে তা নাই, একটা স্কুল লাগে তা নাই। ইতিমধ্যে আমরা আশ্রম প্রকল্প থেকে কিছু বরাদ্দ পেয়েছি, কিছু আশ্রম প্রকল্পে মেরামত কাজ করা হয়েছে, বাকিগুলো বরাদ্দ পেলে আমরা কাজ সম্পন্ন করব। পিরোজপুরের 7 উপজেলার 14টি আশ্রয় প্রকল্পে বাস করে 1212টি হতদরিদ্র পরিবার। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সরকারের আশ্রয়ন প্রকল্পগুলোর বেহাল দশা, বসবাসের অনুপযোগী হওয়ায় ঘর ছাড়ছেন অনেকেই। সুপেয় পানি ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থাও নাজুক। জেলা প্রশাসনের দাবি, বাজেট না থাকায় সংস্কার বন্ধ, তাই এই অবস্থা। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী জানালেন টিআর ও কাবিখা থেকে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 2001 সালে ফেনীর সোনাগাজী উপজেলার আশ্রয়ন প্রকল্পে ঠাঁই হয় 120 পরিবারের। 20 বছর পর ঘরের চাল আছে তো বেড়া নেই, নেই দরজা, চালের টিনগুলো ভাঙা, রয়েছে সুপেয় পানির সংকট। সরকার আঙ্গরে গদ দিছে, অনগরে তানের মেরামত করতে পারেন না। কত জয় বৃষ্টি বিজি হুজি লয়া কত কষ্ট করে আসে আমরা থাকি, আমরা কানা দানারও কষ্ট। 2005 সালে জালকাঠির উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্পে জায়গা দেওয়া হয় 450 পরিবারকে। রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থা ভঙ্গুর, নেই চিকিৎসার সুযোগ। এখনো ঘর ভাঙ্গা হিয়ে তলে বসবাস করি, বৃষ্টি আইলে পাইলেরই পেতে কুলের তিনে তো রান দেখাম কেমনে মাই পোলা লই। সর্বদিকে ডেরেং ডোরেং রাস্তাঘাট সব দিকে আল্লাহ নামে আমার কষ্ট হয়। বন্যা আসলে তেমনি আমাকে আশ্রয় নেওয়ার জায়গা থাকে না, কোনো কমিশনে তখন খবরও লয় না যে আসিম না মরছি। চেয়ারম্যান মেম্বার তখন রায় না, যাই ভোটা এই সবাই একটু আওয়া ধরে। সারা দেশে কত আশ্রয়ন প্রকল্প রয়েছে তার সঠিক হিসেবেও নেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ে। তবে আশ্রয়ন প্রকল্পের এমন দুর্দশার খবর জানা রয়েছে প্রতিমন্ত্রীর। এটা আসলে সত্যি, আমি আমার সংসদীয় এলাকায় দেখেছি একেবারে অস্বাস্থ্যকর পরিবেশ, কোনো রকম সংস্কার করা হয় নাই। আশ্রয়ন প্রকল্প সরাসরি সংস্কার কাজের উদ্যোগ নিয়েছে, কিন্তু সেটা এখন পর্যন্ত শুরু হয় নাই। কিন্তু উপজেলার নির্দেশনা আছে টিআর কাবিটা থেকে তাদের এই সংস্কার করতে হবে। এদিকে 8,82,033টি ঘর দেওয়া হবে ভূমিহীনদের। এরই মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়কে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রাথমিকভাবে 3 লাখ ভূমিহীন পরিবারকে 2% জায়গায় ঘর তুলে দেওয়া হবে। এবার প্রতিটি ঘরের জন্য বরাদ্দ 1,80,000 ও 3,25,000 টাকা করে। এটা নজরদারির জন্য জাতীয় কমিটি করা হয়েছে, জেলা কমিটি করা হয়েছে, উপজেলা কমিটি করা হয়েছে এবং ইউনিয়ন পর্যায়ে কমিটি করা হয়েছে। তারা এটা তদারকি করবে এবং প্রত্যেক কমিটিতে কিন্তু ইঞ্জিনিয়ারদেরকে রাখা হয়েছে। অনিয়ম রোধে এবার ভূমিহীনদের তালিকা সরাসরি তৈরি করছে প্রধানমন্ত্রীর কার্যালয়। স্পেসিফিক ডিজাইন করা হয়েছে। হাসিব মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে ভারত প্রস্তুত বলে জানিয়েছে বাংলাদেশে দেশটির হাইকমিশনার বিক্রম দোরাস্বামী। রোববার বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় কথা বলেন তিনি। হাইকমিশনার জানান, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে অনুরোধ করা সহ তাদের জন্য নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে কাজ করছে ভারত।
এজন্য বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের সহযোগিতার পাশাপাশি মিয়ানমারের রাখাইন প্রদেশে প্রত্যাবাসনের উপযোগী সামাজিক ও অর্থনৈতিক অবকাঠামো তৈরিতেও বিনিয়োগ করেছে। এ সময় সীমান্ত হত্যা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দোরাইস্বামী বলেন, সীমান্তে হত্যা চায় না ভারত। দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করতে সীমান্তে হাট চালু সহ নানা উদ্যোগের কথা জানান ভারতীয় হাইকমিশনার। রোহিঙ্গাদের নিয়ে ভারত বাংলাদেশের মতো একই অনুভূতি লালন করে। রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনের কাজ চলছে। এ কাজে বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা দেবে ভারত। পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে দুদক। এসব ব্যাংক হিসাব খতিয়ে দেখা হবে বলে জানান দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এ বিষয়ে ৩ জানুয়ারি হাইকোর্টকে অবহিত করবে দুদক। প্রশান্ত কুমার হালদারের বিরুদ্ধে ৩,৬০০ কোটি টাকা পাচারের অভিযোগ। ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেড, ফার্স্ট ফাইন্যান্স, পিপলস লিজিং ও রিলায়েন্স ফাইন্যান্সের টাকা আত্মসাৎ করে পাচার করেছেন তিনি। দুদক মামলা করলে দেশ থেকে পালিয়ে যান পিকে হালদার। এরই মধ্যে গ্রেপ্তার না করার শর্তে দেশে ফেরত এসে পাওনাদারদের টাকা ফেরত দিতে করা আবেদনও হাইকোর্ট নাকচ করে দেয়। তবে তাকে গ্রেপ্তারে দুদকের পদক্ষেপ কি, সে বিষয়ে শুনানি চলমান রয়েছে হাইকোর্টে। দুদকের আইনজীবী জানান, অবিবাহিত পিকে হালদারের ৭০ থেকে ৮০ জন বান্ধবীর ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান পাওয়া গেছে। এসব অ্যাকাউন্টে লেনদেনও হয়েছে। এটা এখনো ইনিশিয়াল ইনফরমেশন, বিষয়টি যাচাই বাছাই করা হচ্ছে। আমরা সূত্র পেয়েছি এবং উনি আনমেরিড, তার অসংখ্য গার্লফ্রেন্ড ছিল, তাদের নামে সে বেনামে অনেকগুলি সম্পত্তি করেছে। আমরা অনেকগুলি ডাটা পেয়েছি অলরেডি। তিনি জানান, আদালতের নির্দেশে এরই মধ্যে পিকে হালদারের গ্রেপ্তারি পরোয়ানা ইন্টারপোলে পাঠানো হয়েছে। মাননীয় মহানগর দায়রা জজ আদালত থেকে যে ওয়ারেন্ট অফ অ্যারেস্টে পেয়েছি সেটা আমরা অলরেডি ট্রান্সমিট করে দিয়েছি মিনিস্ট্রি অফ হোমকে, এবং আমার জানা মতে মিনিস্ট্রি অফ হোম অলরেডি ইন্টারপোলকে এটা পাঠিয়ে দিয়েছে। ৮ জানুয়ারি প্রায় ২৭৪ কোটি ৯১ লাখ টাকার সম্পত্তি অর্জনের অভিযোগে পিকে হালদারের বিরুদ্ধে মামলা করে দুদক। দুর্নীতি দমন কমিশন ও বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিষয়টি খতিয়ে দেখছে। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ৩ বছর পর মোটা চাল আমদানি করল সরকার। খাদ্য সচিব জানালেন, ভারত থেকে আমদানির প্রথম চালানে চাল এসেছে ৫,১৮৫ টন। এ মাসেই বাজারে ছাড়া হবে ৫০,০০০ টন। এতে চালের দাম কমবে বলে আশা করা হচ্ছে। তবে ভোক্তাদের আশঙ্কা, বাজার তদারকি না করা হলে দাম নিয়ন্ত্রণে আসবে না। করোনা মহামারীর মধ্যেও এ অর্থবছরে দেশে চাল উৎপাদন হবে ৩,৬০,০০,০০০ টনের বেশি। বরাবর এ সময়টাতে চালের দাম থাকে নিম্নমুখী, কিন্তু এবার ব্যতিক্রম। গত এক সপ্তাহে চালের দাম কেজিতে বেড়েছে ৩ থেকে ৪ টাকা পর্যন্ত। খুচরা বাজারে মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। মোটা ২৮ জাতের চালের কেজি ৫০ থেকে ৫৩ টাকা। টিসিবির হিসাবে এক মাসে দাম বেড়েছে প্রায় ৭ ভাগ। ভরা মৌসুমে চালের এ দাম অযৌক্তিক বলছেন ক্রেতা ও খুচরা বিক্রেতারা। ২০ থেকে ২৫ দিনের মধ্যে প্রতি বস্তা চালে তারা প্রায় ২ থেকে ২৫০ টাকা বাড়াইছে। কি বলবো, আর বলার কিছু নাই। মানে না খেয়েও পারতেছি না, না খাইতে গেলেও মানে সমস্যা হইতেছে। চাউলের দাম বাড়তি, সব জিনিসের দামই বাড়তি। এছাড়া করোনা ও বন্যায় অনেক বেশি চাল সহায়তা দেয়ায় কমেছে সরকারের মজুতও। তাই চালের দাম নিয়ন্ত্রণে কয়েক ধাপে ৩ লাখ টন চাল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। খাদ্য সচিব জানান, শনিবার চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে প্রথম চালান, বাকিটা আসবে এ মাসেই। এটা হলো ফার্স্ট শিপমেন্ট আর কি, ২৯ তারিখে আরেকটা আসবে। এভাবে করাতে প্রথম যে একটা মানে প্রথম প্যাকেজ যেটা আমরা কিনছি সেটা এই ডিসেম্বরের মধ্যে প্রায় এসে যাচ্ছে। ৫,০০০ কতজন ৫,১৮৫ মেট্রিক টন ডিসেম্বরের মধ্যে, যেহেতু আমাদের আমদানি শুরু হয়ে গেছে এবং আমরাও বিতরণটাও শুরু করবো জোরালো ভাবে। ফলে আমি আশা করছি যে জানুয়ারির প্রথম দিক থেকেই দাম কমা শুরু হয়ে যাবে। খাদ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে দেশে সরকারি গুদামে চালের মজুত রয়েছে ৭,৬৮,০০০ টন। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গ্রাহকদের টিভি দেখার অভিজ্ঞতা বদলে দিতে নতুন উদ্যোগ নিয়েছে আকাশ ডিটিএইচ ও ওয়ালটন। এখন থেকে ওয়ালটনের নতুন টিভি কিনলে ১০% ছাড়ে আকাশ ডিটিএইচ সংযোগ নিতে পারবেন গ্রাহকেরা। আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ। রোববার অনলাইনে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন বেক্সিমকো কমিউনিকেশনের চেয়ারম্যান শায়ান এফ রহমান।
স্যাটেলাইট থেকে সরাসরি ঘরে উন্নত প্রযুক্তির সংযোগের মাধ্যমে গ্রাহকদের ঝকঝকে টেলিভিশন দেখার সুযোগ করে দিতে গত বছরের মে মাসে আকাশ ডিটিএইচের পথ চলা। এরই মধ্যেই গ্রাহকের আস্থা অর্জন করে সারা দেশে ছড়িয়ে পড়েছে আকাশ ডিটিএইচ। সংযোগ ও সাবস্ক্রিপশন ফি কমানোর পাশাপাশি মূল্য ছাড় ও অংশীদারিত্বের মাধ্যমে আকাশ এখন আরও বেশি সহজলভ্য। এরই ধারাবাহিকতায় গ্রাহকদের সুবিধা দিতে ওয়ালটনের সাথে নতুন ক্যাম্পেইন শুরু করেছে আকাশ ডিটিএইচ। ওয়ালটনের নতুন টেলিভিশন কিনে আকাশ সংযোগ নিলে 10% ছাড় পাবেন গ্রাহকরা। অনলাইনে ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে বেক্সিমকো কমিউনিকেশনসের চেয়ারম্যান শায়ন এফ রহমান বলেন, গ্রাহকদের কম দামে ভালো সেবা দিতে নতুন নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে। এই পার্টনারশিপটা খালি আমাদের দুইজন কোম্পানি অথবা বাংলাদেশের ইকোনমি না, কিন্তু আমি বিশ্বাস করি যে এরকম পার্টনারশিপস এরকম প্যাকেজেস যদি আমাদের মতো দুই কোম্পানি ইন্ট্রোডিউস করতে পারে বাংলাদেশে, তাহলে এই প্যাকেজেস গুলি সবচেয়ে অ্যাডভান্টেজিয়াস পজিশন কিন্তু হবে আজকে আমাদের বাংলাদেশের 16 কোটি নাগরিক, আমাদের যারা কনজিউমার্স, এটা আমাদের দায়িত্ব। ইনিশিয়েট দিস কাইন্ড অফ পার্টনারশিপস। আকাশ ডিটিএইচ সবসময় এই ধরনের অংশীদারিত্বে বিশ্বাস করে। আমি আশা করি এই উদ্যোগ আকাশ ও ওয়ালটনের একসাথে নতুন নতুন কাজের সুযোগ তৈরি করবে। গ্রাহকদের সুবিধা দিতে আরো নতুন নতুন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন ওয়ালটনের ব্যবস্থাপনা পরিচালকও। ওয়ালটনের মতো জায়ান্ট ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং কোম্পানি, বেক্সিমকোর মতো বাংলাদেশের রিনাউন্ড একটি কোম্পানি, একটি ব্র্যান্ড এই প্রজেক্টে একসাথে কাজ করছে। এটা নিঃসন্দেহে দেশের খুব ভালো এবং একটি গৌরবময় ঘটনার শুরু হতে যাচ্ছে। আমি এটা আরো এই প্রজেক্ট দিয়ে জাস্ট শুরু করার কথাই বলছি। আমি চাই বেসিক্যালি ওয়ালটনের পক্ষ থেকে যে সামনে আরো হয়তো আমরা ভালো কিছু করতে পারবো। এককালীন ৩,৯৯৯ টাকায় আকাশ বেসিক ও ৪,৪৯৯ টাকায় রেগুলার সংযোগে প্রতি মাসে ৩৯৯ টাকার প্যাকেজে ১২০টির বেশি এবং ২৪৯ টাকার প্যাকেজে ৭০টির বেশি চ্যানেল দেখতে পাচ্ছেন গ্রাহকরা। দেশের ৬৪ জেলায় ৮,০০০-এর বেশি অনুমোদিত বিক্রয় কেন্দ্রে আকাশ সংযোগ পাওয়া যাচ্ছে। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারকেল দ্বীপ খ্যাত সেন্ট মার্টিনে ভরা মৌসুমেও অর্ধেকে নেমে এসেছে পর্যটকের সংখ্যা। যারা ঘুরতে যাচ্ছেন তারা করোনা স্বাস্থ্যবিধি মেনে চললেও স্থানীয়দের কাছে তার কোনো বালাই নেই। অবশ্য স্বাস্থ্যবিধি মেনে চলতে সবাইকে সচেতন করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। নারিকেল জিঞ্জিরা, যেখানে ঢেউ এসে ক্ষত বিক্ষত করে কূলে থাকা প্রবাল। সুনীল আকাশ আর আকাশে স্বচ্ছ পানির মিতালিতে সব একাকার। এমন সৌন্দর্য আবিষ্কারের নেশায় সময় কাটে পর্যটকদের। প্রকৃতির কাছে গিয়ে যেন ভুলে যাওয়া যায় সুপ্ত সব দুঃখ বেদনা। তাই তো সমুদ্রের বিশালতায় ডুবে থাকার চেষ্টা সবার। তবে করোনায় অনেকটাই বদলে গেছে জীবনের গতিপথ। তাই বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠতেও মানতে হচ্ছে স্বাস্থ্যবিধি। আল্লাহর উপরে তো ভরসা আছে, আর অবশ্যই প্রপার স্যানিটারি যে সিস্টেমগুলো, স্যানিটাইজিং সিস্টেম অবশ্যই মেনটেন করছে। ঢাকাতে যত সতর্ক অবস্থায় স্বাস্থ্যবিধি মানা হয়, এখানে স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই নেই। ওরা তো মাস্ক পরেই না, টুরিস্ট যারা তাদেরকে একটু দেখা যায় মাস্ক পরতে। জীবন যুদ্ধে বেঁচে থাকায় যাদের নিয়তি, তাদের আবার করোনা। তাই স্থানীয় শ্রমজীবী মানুষের কাছে স্বাস্থ্যবিধি অজানা। আমাদের এখানে করোনা নাই, সেজন্য মাস্ক পরে নেই। গরম তো, গরমের জন্য আমি একটু ওই যে যখন যাই মাস্ক পরতে পারবো। তবে পর্যটক ও স্থানীয়দের মধ্যে করোনা সচেতনতা তৈরির চেষ্টা করছে প্রশাসন। করোনা মহামারীর নিয়ন্ত্রণে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ পর্যটন খাত সংশ্লিষ্টদের। আমরা প্রথমে গুরুত্ব দিচ্ছি সবাইকে মাস্ক পরার জন্য বাধ্যতামূলক করতেছি, মাইকিং করতেছি, এবং তাদেরকে আমাদের ভ্রমণের জন্য তাদের কোনো জীবনের ঝুঁকি না হয় সেগুলি আমরা নির্দেশনাগুলি দিচ্ছি। পর্যটন পুলিশ, রিসোর্টের যারা, হোটেলের যারা মালিক আছেন এবং এই ব্যবস্থাপনার সাথে যারা জড়িত আছেন, তাদেরকে অবশ্যই এই বিষয়গুলোকে অত্যন্ত কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পর্যটনের উপর নির্ভরশীল মানুষদের নিজেদের স্বার্থেই স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন খাত সংশ্লিষ্টরা। স্বাভাবিক সময়ে 7 থেকে 10,000 পর্যটকের আগমন ঘটত এই সেন্ট মার্টিন দ্বীপে। করোনা শুরুর পর তা অর্ধেকে নেমে এসেছে। এরপরও রয়েছে স্বাস্থ্য ঝুঁকির আশঙ্কা। তাই পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করার পরামর্শ দিচ্ছেন পর্যটন সংশ্লিষ্টরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সেন্ট মার্টিন। সে করোনায় মৃতের সংখ্যা প্রায় 17 লাখ ছুঁয়েছে।
একদিনে প্রাণ গেছে 8,000 মানুষের। নতুন 5,45,000 শনাক্ত নিয়ে এই মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 7,71,00,000। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি শনাক্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। 24 ঘন্টায় 1400-র বেশি মানুষের মৃত্যু দেখেছে দেশটি। আক্রান্ত 1,82,000-এর বেশি। সংক্রমণের দিক থেকে দ্বিতীয় স্থানে থাকা ভারতে 24 ঘন্টায় 24,500 নতুন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত 10,56,000-এর বেশি। নতুন 300-র বেশি মৃত্যু নিয়ে প্রাণহানি ছাড়িয়েছে 1,45,000। এছাড়া রাশিয়ায় 511, ব্রাজিলে 408, ইতালিতে 352, জার্মানিতে 350 জনের মৃত্যু হয়েছে। সংক্রমণ বাড়ায় বিভিন্ন দেশে বাড়ানো হয়েছে কড়াকড়ি। যুক্তরাজ্যে করোনার নতুন ধরন নিয়ন্ত্রণের বাইরে বলে সতর্ক করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। পাশাপাশি সবাইকে নতুন কঠোর বিধিনিষেধ মেনে চলার অনুরোধ জানিয়েছেন তিনি। রোববার তিনি বলেন, জনগণকে করোনার বিধিনিষেধ মানতে হবে, আর তারা যদি না মানেন তাহলে সেটা হবে দায়িত্ব জ্ঞানহীন আচরণ। মূল ভাইরাসের চেয়ে নতুন ধরন 70 ভাগ বেশি দ্রুত ছড়ায় বলে জানিয়েছে ম্যাট হ্যানকক। এর আগে করোনার নতুন ধরনের শনাক্তের পর লন্ডন ও দক্ষিণ পূর্ব ইংল্যান্ডে 4 স্তরের বিধিনিষেধ আরোপ করা হয়। বড়দিনেও তা থাকবে অব্যাহত। এতে সমালোচনার মুখে পড়ে ব্রিটিশ সরকার। এরই মধ্যে যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিল করেছে ইতালি, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস। এদিকে করোনার নতুন ধরন সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহে ব্রিটিশ কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। নতুন স্ট্রেনের কারণে করোনা সংক্রমণ লাফিয়ে বেড়ে যাওয়ার আলামত পেয়ে শনিবার দ্রুতই বিধিনিষেধ জারির সিদ্ধান্ত নিয়েছে আমরা। আশা করছি আপনারা এ সময়টা ঘরেই থাকবেন। বড়দিন পালনের জন্য আপনারা প্রস্তুত, কিন্তু এই সময়ে আরও ভালোভাবে বিধিনিষেধ পালন করা জরুরি। বঙ্গবন্ধু টি-20 কাপের রেশ থাকতেই ময়মনসিংহে আজ থেকে শুরু হচ্ছে 100 বলের ক্রিকেট টুর্নামেন্ট। ময়মনসিংহ প্রিমিয়ার লিগ MPL-এ খেলবেন মাহমুদুল্লাহ মোসাদ্দেক সহ একাধিক জাতীয় দলের ক্রিকেটার। আছেন অনূর্ধ্ব 19 দলের আকবর, হৃদয়, ইমনদের মতো তারকারা। আশরাফুল নাসিরদের মতো বড় নামও আছে এই লিগে। টুর্নামেন্ট উপলক্ষে রোববার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন। মুজিব বর্ষের বিশেষ এই আয়োজনে অংশ নিচ্ছে 6 দল। 5 দিনের এই টুর্নামেন্টের সব ম্যাচ হবে সার্কিট হাউস মাঠে। 2 গ্রুপের 2টি করে খেলা হবে প্রতিদিন। সকাল 9:45 ও দুপুর 1:15 হবে ম্যাচ। সেমিফাইনাল ও ফাইনাল সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। প্রতিটি দলে জাতীয় দলের 2 জন ক্রিকেটার খেলার কথা জানানো হচ্ছে। আসরে ফাইনাল 25 ডিসেম্বর। কুমিল্লার বুড়িচংয়ের দক্ষিণ গ্রামে জন্মানো আলোচিত হলুদাভ পদ্মটির নাম দেওয়া হয়েছে গোমতী। একে হলুদ পদ্মের স্বতন্ত্র প্রকরণ বলছেন গবেষকরা। গোমতী নদীর প্লাবন ভূমিতে জন্মায় বলেই ফুলটির এই নাম। প্ল্যান্ট অ্যাকশন সাময়িকীতে প্রকাশিত গবেষণা প্রতিবেদনে এর বৈজ্ঞানিক নাম দেওয়া হচ্ছে গোমতী বাংলাদেশ। সাদাও নয়, গোলাপিও নয়, দেখতে প্রায় হলুদ। বুড়িচংয়ের দক্ষিণ গ্রামে বিশাল জলাশয়ে শোভা পাচ্ছে এই হলুদাভ পদ্ম। গত বছরের সেপ্টেম্বরে সন্ধান মেলে বিরল প্রজাতির এই ফুলের। প্রাথমিক পর্যবেক্ষণে আমেরিকান ও এশীয় পদ্মের সঙ্গে এর অমিল থাকায় গবেষকদের নজরে আসে ফুলটি। এরপর এর আদ্যপান্ত নিয়ে শুরু হয় গবেষণা। পরীক্ষায় দেখা যায় কুমিল্লার হলুদাভ পদ্মটি পুরোপুরি ভিন্ন জাতের। অবশেষে ডিসেম্বরের প্ল্যান্ট ট্যাক্সনে প্রকাশিত হলো এই ফুল নিয়ে গবেষণা প্রতিবেদন। তাতে এর নতুন নামকরণ গোমতী। এটি অ্যাকচুয়ালি নিলাম্ব নিউসিফেরা, যা হলুদ পদ্মের বৈজ্ঞানিক নাম, এবং এই প্রজাতি হিসাবে নিলাম্ব নিউসিফেরা, কিন্তু যখন এটা প্রকরণ হবে তখন তার সাথে গোমতী এবং বাংলাদেশ যুক্ত। গবেষকরা জানিয়েছেন এশীয় পদ্মের বৈজ্ঞানিক নাম নিলুম্ব নিউসিফেরা, আর কুমিল্লার গোমতী নদীর প্লাবনভূমিতে জন্মানো হলুদাভ এই পদ্মের বৈজ্ঞানিক নাম দেয়া হয়েছে গোমতী বাংলাদেশ। ওনারা মিলে গবেষণার মাধ্যমে বের করেছেন যে এই হলুদ পদ্মটা একটা প্রকরণ, নিলাম্ব নিউসিফেরা যেটা পদ্মের বৈজ্ঞানিক নাম, সেই পদ্মের একটা প্রকরণ। এটা কিন্তু কোনো নতুন প্রজাতি না। একটি ফুলের বৈজ্ঞানিক নামের সঙ্গে কুমিল্লার নাম যুক্ত হওয়ায় খুশি স্থানীয়রা। এই পদ্মের উৎপাদন বাড়ানো এবং বুড়িচংয়ের দক্ষিণ গ্রামে ওই বিলটি সংরক্ষণের দাবি তাদের। এখন এই পদ্ম ফুলের সাথে কুমিল্লা সারা বিশ্বে ব্র্যান্ডিং হবে। ভবিষ্যতে গবেষক দলকে আমরা ধন্যবাদ জানাই এত সুন্দর একটি নাম দেওয়ার জন্য। বাঁশ অথবা কোনো কিছু দিয়ে নৌকা চলাচলের ব্যবস্থা করে দিতে হবে, যেন পদ্ম মধ্যে নৌকা না ঢুকতে পারে। তাইলে পদ্ম থাকবে, মানুষও দেখবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক আবুল হাসানের নেতৃত্বে নতুন এই পদ্ম নিয়ে গবেষণা করেছেন অধ্যাপক আল মুজাদ্দেদ আল ফাসানি ও অধ্যাপক জসিমউদ্দিন। দুর্লভ এই ফুল নিয়ে গবেষণার আগ্রহ দেখিয়েছে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল এখনকার সংবাদের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, টুইটার এবং ইউটিউবে। ধন্যবাদ সাথে থাকার জন্য।